এই জুতা পাত দেয় না যাওয়া দেয়নি বাপু। জুতা পাত দিয়ে কেউ গায়ে গরু যায় এলাকা থাল বাওয়া দেয়নি গো। ওরে সর্বনাশ, আরো নাকি সাথে ফুটা যাবি নাস্তা দেয়া যাওয়া দেয়নি গো। আমি এখন এই একদম রাজবাড়ির ভিতরে অবস্থান করতেছি। তো চারপাশে যে ক্ষয়ে যাওয়া ইট এবং একটা কাঠামো ছাড়া ভিতরে আর অবশিষ্ট কিছুই নেই। তবে এর চারপাশের কাঠামো এবং খুব বড় সড়ো এরিয়া দেখে মনে হচ্ছে যে এটা অনেক বড় একটা রাজবাড়ি ছিল। নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে দুবলহাটি জমিদার বাড়ির দিকে যাত্রা শুরু করতেই যেন চোখের সামনে খুলে যায় এক অন্যরকম দৃশ্যপট। ব্যাটারি চালিত অটোতে চড়ে মাত্র ৬ কিলোমিটারের পথ, কিন্তু পথে পথে সৌন্দর্যের যেন শেষ নেই। জনপ্রতি মাত্র ২০ টাকার ভাড়ায় চলতে থাকা এই ছোট্ট সফরটি মনে হয় আরও দীর্ঘ হোক। গোস্তহাটির মোড় ছাড়িয়েই বাতাসের হালকা শীতল ছোঁয়া, পাশে সবুজ প্রকৃতি। কিছুদূর যেতেই দেখা মিলবে বিস্তীর্ণ বিলের। সেই বিলের বুক চিরে আঁকাবাঁকা ভঙ্গিতে চলে গেছে পিচ ঢালা এক মসৃণ রাস্তা। অটো এগিয়ে চলে ধীরে ধীরে, আর দূরের গাছপালা আর নীরব প্রকৃতি যাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত। মাঝে মাঝে গ্রামের মানুষজন, ক্ষেতখামার আর শান্ত পরিবেশ দেখে মনে হবে শহরের কোলাহল থেকে যেন এক মুহূর্তেই অন্য এক জগতে ঢুকে পড়েছেন। এভাবেই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে দিয়ে পৌঁছে যাবেন ইতিহাস ঘেরা দুবলহাটি জমিদার বাড়ির দরজায়। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে দুবলহাটি জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির সামনে। তো ইতিহাস থেকে জানা যায় এই জমিদার নাকি খুবই অত্যাচারী ছিল। তো এই রাজবাড়ির সামনে দিয়ে কেউ নাকি স্যান্ডেল পরে কেউ যেতে পারেনি, স্যান্ডেল খুলে হাতে নিয়ে তাকে যেতে হয়েছে। বাসা কি এখানেই? বাসা শিকারপুর ১ নম্বর ওয়ার্ড। এই রাজাকে কি আপনারা দেখছেন? না, দেখার সৌভাগ্য হয়নি না? না। এই রাজাদের কেউ কি আর জীবিত আছে এখন এখানে? এখানে নাই মনে হয়। এখানে নাই না? বাংলাদেশে আর নাই না, একটা ছিল সন্দীপ, মারা গেছে তাই। আচ্ছা, এখন আর আছে না নাই এটা সঠিক জানা নাই। ওর সোলপুর আছে নাকি এটা জানা নাই, কিন্তু রাজার সোলপুর বংশধর আছে। আচ্ছা আচ্ছা, বংশধররা আছে। তারা এখন কোথায় থাকেন? ভারত, ইন্ডিয়াতে থাকেন? ইন্ডিয়া। দুবলহাটি রাজবাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি একসময়কার রাজশক্তি, ঐশ্বর্য ও সংস্কৃতির জীবন্ত ইতিহাস। দৃষ্টিনন্দন স্থাপত্য আজও যেন বাতাসে ফিস ফিস করে বলে এক মহিমান্বিত অতীতের গল্প। দুবলহাটির এই মহার্ঘ রাজবাড়ি দাঁড়িয়ে আছে ৫ একর বিস্তীর্ণ এলাকায়। চারদিকে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, এমনকি ১৬ চাকার রাজরথ। এর রোমান স্টাইলের পিলার আর ৩ শতাধিক কক্ষ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এ রাজবাড়ির ইতিহাস যেন গল্পের মতো। স্থানীয়দের বিশ্বাস, রঘুনাথ নামের এক লবণ গুড় ব্যবসায়ীর হাত ধরেই এই রাজবংশের উত্থান। তিনি দিঘলি বিলের খয়রা নদীপথে দুবলহাটিতে ব্যবসা করতে আসতেন। প্রতি রাতে বারবার স্বপ্ন দেখতেন, কেউ যেন বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস জলের নিচে আছে রাজ রাজেশ্বরীর প্রতিমা, সেটাকে তুলে স্থাপন কর। একদিন ভোরে জলে নেমে তিনি সত্যিই খুঁজে পান সেই প্রতিমা। উঠে আনা সেই মূর্তি প্রতিষ্ঠা করার পর তার ব্যবসা এবং ভাগ্য দুটোই পাল্টে যায়। অন্য ঐতিহাসিকদের মতে দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরামও ছিলেন একজন ব্যবসায়ী। ধীরে ধীরে জমি ইজারা, বিল এলাকার দখল নিয়ে হয়ে ওঠেন বিপুল সম্পদের মালিক। কথিত আছে, এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহুল অজুহাতে দুবলহাটি জমিদার কই দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র ২২ কাহন কই মাছ কর হিসেবে দিতেন। এখানে বলে রাখা ভালো যে ১ কাহন সমান ১২৮টি কই মাছ, আর ২২ কাহন সমান ২৮১৬টি কই মাছ। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মুঘল দরবারে। মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে।
নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে 22 কাহন অর্থাৎ 2816টি কই মাছ প্রদানের নির্দেশ দেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়।